2n মাইনাস 1। প্রকৃত উপসেকের সূত্র হচ্ছে 2n এর উপর পাওয়ার মাইনাস 1। এখানে উপাদান সংখ্যা আছে 5টা, অর্থাৎ n এর মান হচ্ছে 5, তার সাথে মাইনাস 1। কখন মাইনাস 1 দেব? যদি আমাকে বলে প্রকৃত উপসেক, তাহলে মাইনাস দেব। তাহলে আমরা দেখি এটা হলো 32, 32 থেকে একবার দিলে হচ্ছে 31। এভাবে খুব সহজে আমরা 10 নম্বরের অ্যানসারটা পাই গেলাম 31, যেটা হচ্ছে আমাদের কখনো পূর্ণ সংখ্যা হয়। যে পূর্ণ সংখ্যা মানেই সেটা বিচ্ছিন্ন। আমরা কি জানি? প্রচুরকের সূত্র হচ্ছে l প্লাস f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 গুণন h। তাহলে কি হচ্ছে নিম্ন সীমা কত? 41 বা 41, যাই বলি না কেন 41। f1 টা কি? প্রচুরক শ্রেণী থেকে এটার মান বাদ দিতে হবে। তাহলে 20 থেকে যদি আমরা এটাকে বাদ দেই তাহলে হবে হচ্ছে 4। এরপর f2 কোনটা? f2 হবে হচ্ছে এটা থেকে এটা বাদ। তাহলে এটা f1 হচ্ছে 4, f2 হচ্ছে 6 এবং h ব্যবধান খেয়াল করতে পারতেছি এখানে ব্যবধান অবশ্যই আবার কত আছে? 10। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 41 প্লাস এটা হচ্ছে 4, এটা 440 আর এটা হচ্ছে 10। এটার সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে 4, 41 প্লাস 4 ইকুয়াল কত? 56 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 28। খেয়াল করি আমাদের এখানে কোন ঘরটার মধ্যে 28 আছে? অবশ্যই আমরা বলতে পারবো যে 32 যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে অবশ্যই আমাদের 28 অবস্থিত। যেহেতু এই ঘরটার মধ্যে আমার হচ্ছে 28 অবস্থিত, যার কারণে আমি বলতে পারবো এই ঘরটা হচ্ছে আমার মধ্যকের ঘর। এই ঘরটা কিসের ঘর? মধ্যকের ঘর। তো আমার কি বের করতে বলছে? এফসি জানো কি? মধ্যকের পূর্ববর্তী মানে আগের যেটা আছে। তাহলে এফসি এর মান হবে কত? আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে আজকে রাজশাহী বোর্ড 2025 সালের এমসিকিউ কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো তোমাদের 26 সালের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে তোমাদের পরীক্ষা আসতে পারে। আর আমি যে ব্যাখ্যাগুলো দেব এই ব্যাখ্যাগুলো যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে অবশ্যই এটা তোমাদের পরীক্ষায় অনেক হেল্প হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি আমি কিভাবে এই প্রশ্নগুলো খুব দ্রুত সলভ করতে পারি। তো প্রথম প্রশ্নটাতে যদি আমরা আসি, 1 নম্বর প্রশ্ন বলছে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক। বৃত্তের ভিতরে যদি অন্তর্লিখিত সামান্তরিক আমরা আঁক করি, অর্থাৎ একটা বৃত্তের ভিতরে যতই আমরা সামান্তরিক অঙ্কন করি না কেন সেই সামান্তরিকটা সবসময় কি হবে? আয়ত হবে। একটা সামান্তরিক অঙ্কন করতে গেলেও আমরা সেটা সামান্তরিক আঁক করতে পারবো না, সেটা সবসময় কি হবে? আয়ত হবে। কারণ বৃত্তের ভিতরে যে কোণগুলো হবে সবগুলা কোণে কি হবে? সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক তেমনি ভাবে এই প্রশ্নটা যেমন সামান্তরিকের ক্ষেত্রে আছে, ঠিক তেমনি ভাবে যদি কখনো বলে যে রম্বসের কথা, তাহলে রম্বস অঙ্কন করা যায় না, সেই রম্বসটা হয়ে যায় তখন বর্গ। তো 2 নম্বর যে প্রশ্নটা আছে এখানে বলছে যে একটা ত্রিভুজের কয়টি বহির্বৃত্ত অঙ্কন করা যায়? একটা ত্রিভুজে বহির্বৃত্ত অঙ্কন করা যাবে হচ্ছে 3টা, কারণ ত্রিভুজের বাহু থাকে 3টা। আমরা জানি 3টা বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। যেহেতু একটা ত্রিভুজের 3টা বাহু আছে সেই জন্য ওই ত্রিভুজের মানে একটা ত্রিভুজের 3টা বহির্বৃত্ত অঙ্কন করা সম্ভব হয়। 3 নম্বর যে প্রশ্নটা আছে একটু খেয়াল করি। 3 নম্বর প্রশ্নটা বলছে যে একটা হচ্ছে ছক দেওয়া আছে 21 থেকে 30, 31 থেকে 40। ছকটা আমি একটু আট করি। বলছে যে 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 এবং 51 থেকে 60। এই একটা ছক দিয়েছে। ছকের মধ্যে বড় সংখ্যা বলছে 6, 16, 20, 6, 16, 20 এবং 14। আমাকে প্রশ্নটাতে প্রথম যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর এফসি এর মান নির্ণয় করতে বলছে। যেহেতু মধ্যক বের করতে বলছে যার কারণে আমার আরেকটা ঘর দরকার হবে, সেই ঘরটার নাম হচ্ছে ক্রমজড়িত গণসংখ্যা। তো ক্রমজড়িত গণসংখ্যা আমরা কিভাবে বের করব? সেটা হচ্ছে প্রথমে যে মানটা থাকবে সেটা ঠিক থাকবে, এরপর এটা যোগ করব, যোগ করে হচ্ছে কত? 22। এরপর আবার এটা গুণ যোগ করলে কত হচ্ছে? 32। এরপর 32 এর সাথে যখন 16 আমরা যোগ করব তখন হবে কত? 56। এখন আমাকে বের করতে বলছে এফসি। এফসি মানে কি? এফসি হচ্ছে সেই সকল সংখ্যাটা যেটা হচ্ছে মধ্যক শ্রেণীর যেখানে অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজড়িত গণসংখ্যা। তো আমরা এখানে বুঝতে পারতেছি যেহেতু আমার n এর মান হচ্ছে 56, তো 56 কে 2 দিয়ে ভাগ করলে আমার কি আসে? মানে অর্থাৎ আমার মধ্যক শ্রেণী কোনটা? মধ্যক শ্রেণী বের করতে গেলে
56কে 2 দিয়ে ভাগ করতে হবে। 56কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে হচ্ছে 28। 28 খেয়াল করি আমাদের এখানে কোন ঘরটার মধ্যে 28 আছে। অবশ্যই আমরা বলতে পারবো যে 32 যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে অবশ্যই আমাদের 28 অবস্থিত। যদি যেহেতু এই ঘরটার মধ্যে আমার হচ্ছে 28 অবস্থিত, যার কারণে আমি বলতে পারবো এই ঘরটা হচ্ছে আমার মধ্যকের ঘর। এই ঘরটা কিসের ঘর? মধ্যকের ঘর। তো আমার কি বের করতে বলছে? এফসি। এফসি জানো কি? মধ্যকের পূর্ববর্তী। পূর্ববর্তী মানে আগের যেটা আছে। তাহলে এফসি এর মান হবে কত? 22। তো এইভাবে আমরা খুব সহজে এই মানটা বের করতে পারবো। পরবর্তীতে বলছে যে প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক বের করো। প্রচুরক বের করতে বলছে। তাহলে প্রচুরক বের করার জন্য আমাদের যে কাজ, আমরা জানি প্রচুরকের ক্ষেত্রে 4 নম্বর প্রশ্নটা প্রচুরক বের করতে বলছে। প্রচুরকের সূত্র আমরা কি জানি? প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 গুণন H। তাহলে L কি? L হচ্ছে যে শ্রেণীতে আমার প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এখানে প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত? যে শ্রেণীর ঘন সংখ্যা সর্বোচ্চ সেটা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী। তাহলে আমি বলতে পারবো এখানে যেহেতু 20টা হচ্ছে আমার প্রচুরক শ্রেণী, তারপর প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 41 বা 41 যাই বলি না কেন 41। F1টা কি? প্রচুরক শ্রেণী থেকে এটার মান বাদ দিতে হবে। তাহলে 20 থেকে যদি আমরা এটাকে বাদ দিই তাহলে হবে হচ্ছে 4। এরপর F2 কোনটা? F2 হবে হচ্ছে এটা থেকে এটা বাদ। তাহলে এটা F1 হচ্ছে 4, F2 হচ্ছে 6 এবং H ব্যবধান খেয়াল করতে পারতেছি এখানে ব্যবধান অবশ্যই আমার কত আছে? 10। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 41 প্লাস এটা হচ্ছে 4 একবার 440 আর এটা হচ্ছে 10। এটার সাথে এটা যদি কাটাকাটি করি তাহলে 4 41 প্লাস 4 ইকুয়াল কত? 45। তাহলে 45 হচ্ছে আমাদের খ নম্বরে দেওয়া আছে। তাহলে এটা অ্যানসার হবে 4 এর খ। এভাবে আমরা খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো। 8 নম্বর অঙ্কটাতে আসি। 8 নম্বর অঙ্কটা বলছে আমি কেন এখানে 4 5 এর পর বাকি সংখ্যাগুলো বাদ দিলাম, কারণ আমরা জানি 2025 সালে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো হচ্ছে পুরাতন সিলেবাস অনুযায়ী, আর 2026 সালে যে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে সেটা হচ্ছে তোমাদের নতুন সিলেবাস। সেই নতুন সিলেবাসে যে অধ্যায়গুলো আছে আমি সেই অধ্যায়গুলো সম্পর্কেই শুধুমাত্র তোমাদের আলোচনা করে দিচ্ছি। তো 8 নম্বর যে প্রশ্নটা বলছে এখানে বলছে নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। একটু খেয়াল করব, বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক এই দুটাই কিন্তু খুবই প্রশ্ন এসে থাকে। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মনে রাখবো যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে মনে রাখবো যে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই কথাটা মনে রাখলেই হবে, আর কিছু না। বিচ্ছিন্ন চলক হচ্ছে পূর্ণ সংখ্যা, অবিচ্ছিন্ন চলক অপূর্ণ সংখ্যা হতে পারে বা যে কোনো ধরনের বাস্তব সংখ্যা হতে পারে অবিচ্ছিন্ন চলক। এখন আমরা যদি অপশনটাতে আসি, প্রথম অপশনটাতে বলছে বয়স। খেয়াল করি তো বয়স, আমরা বয়স যদি বলি, হ্যাঁ বয়স পূর্ণ সংখ্যা হতে পারে, যে কোনো একজনের বয়স 5 বছর। আবার এটাও কিন্তু হতে পারে কোনো একজনের বয়স 5 বছর 2 মাস, 5 বছর 1 মাস, 5 বছর 3 মাস। তো এটা কি ভগ্নাংশ আকারে দেওয়া যাচ্ছে না, কিংবা এটা বাস্তব সংখ্যা আকারে দেওয়া যায়? যেহেতু এটা বাস্তব সংখ্যা আকারে দেওয়া যায় যার কারণে ক নম্বরে যে বয়স আছে ওটা হবে না। এরপরে আমরা যদি আসি ওজন, গ নম্বরে দেওয়া আছে হচ্ছে ওজন। খেয়াল করো তো, কারো ওজন কি সবসময় 5 কেজি 10 কেজি 15 কেজি এইভাবে হয় না। অনেক ক্ষেত্রে ওজন কিন্তু এমন হতে পারে যে 5.2 5.3 এই যে দশমিক আকারে দেওয়া যাচ্ছে, যার কারণে এটাও পূর্ণ সংখ্যা না। এরপরে যদি আমরা খ নম্বরে যাই, খ নম্বরে বলছে উচ্চতা। ঠিক তেমনি সবারই কি উচ্চতা সবসময় একই থাকে? 5 ফিট বা এমন কিছু থাকে কি না, এটা কিন্তু দশমিক আকারেও থাকে 5 ফিট 3 ইঞ্চি। যেহেতু এটা দশমিক আকারে থাকে যার কারণে আমার এটাও অ্যান্সার হবে না। তাহলে বাকি থাকলে হচ্ছে ঘ নাম্বার, সেটা হচ্ছে দেওয়া আছে জনসংখ্যা। এখন কথা, কখনো কোনোদিন কি আমরা এমন শুনতে পেরেছি যে জনসংখ্যা ভগ্নাংশ আকারে আসাকে জনসংখ্যা 120 জনের অর্ধেক? এমন তো হয় না, কারণ মানুষ যেটা হয় সেটা সবসময় পূর্ণ সংখ্যায় হয়। বা এরপরে আমরা যদি ছাত্র সংখ্যা নির্ণয় করতে যাই, ছাত্র সংখ্যা কখনো অর্ধেক হয়? কখনোই হয় না। তো এই ধরনের, তারপরে শ্রেণী, কখনো কি এমন হয় যে ক্লাস 10 এর অর্ধেক? এমন কখনো হওয়া পসিবল না। তো এখান থেকে আমরা এইটুকুই মাথায় রাখবো যে যদি কখনো পূর্ণ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা মানেই সেটা বিচ্ছিন্ন চলক। তাহলে এভাবে আমরা খুব সহজেই বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক যেটা আসবে
সেটা আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। 10 নম্বর যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা গত একটা ক্লাসেও আমি দেখাইছিলাম। এটা বলছে প্রকৃত উপসেট। যেহেতু বলছে প্রকৃত উপসেটের কথা, প্রকৃত উপসেটের আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে 2n-1। প্রকৃত উপসেটের সূত্র হচ্ছে 2n এর উপর পাওয়ার -1। যেহেতু তাহলে আমরা দেখবো এখানে উপাদান সংখ্যা বলছে 4 5 6 7 8, এখানে উপাদান সংখ্যা আছে 5টা, অর্থাৎ n এর মান হচ্ছে 5, তার সাথে -1। কখন -1 দেব? যদি আমাকে বলে প্রকৃত উপসেট তাহলে মাইনাস দেব। যদি আমাকে কখনো প্রকৃত উপসেট ছাড়া শুধুমাত্র উপসেট কিংবা উপাদান সংখ্যা বের করতে বলে, তাহলে আমি 1 মাইনাস করব না। এই প্রশ্ন কিন্তু এই দুটো ভাবে আসে, খেয়াল রাখবো প্রকৃত আছে কিনা। যদি প্রকৃত থাকে তাহলে 1 মাইনাস করে দেব, প্রকৃত না থাকলে মাইনাস করব না। তাহলে আমরা দেখি এটা হলো 32 থেকে একবার দিলে হচ্ছে 31। এভাবে খুব সহজে আমরা 10 নম্বরের অ্যানসারটা পাই গেলাম 31, যেটা হচ্ছে আমাদের খ নম্বরে দেওয়া আছে। এরপর 11 নম্বর যে প্রশ্নটা বলছে, এটা একটা বলছে 11 নম্বর যে প্রশ্নটা বলছে, সেখানে বলছে যে স্কয়ার প্লাস 1/স্কয়ার ইকুয়াল 18। এখান থেকে আমাদের কয়েকটা মান বের করতে বলছে। যেহেতু এটা বহুপদী, এখানে প্রথমটা বলছে যে a মাইনাস, তো প্রথমটাতে বলছে a-1/a। একটু খেয়াল করি, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা অনুসিদ্ধান্ত জানি 3টা। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে দুটা, সেটা হচ্ছে যেহেতু আমাকে মাইনাস বলছে, তাহলে আমি মাইনাস যদি বলি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল হচ্ছে 18। এটা যদি আমি কেটে দেই, তাহলে এখান থেকে আমরা অতি সহজে যেটা পাবো, এই মাইনাসটা ওপাশে গেলে কি হবে, প্লাসটা ওপাশে গেলে হবে মাইনাস, এর উপরে স্কয়ার আছে, স্কয়ারটা ওপাশে গেলে কি হবে রুট। তাহলে a মাইনাস b ইকুয়াল √16। √16 আমরা জানি 4 4 কত হয় 16। যেহেতু 4 4 16 হয়, তাহলে আমরা বলতে পারবো যে a মাইনাস 1/a এর মান হচ্ছে 4। আমরা দেখতে পাচ্ছি প্রথম অপশনটাতে 4 দেওয়া আছে, যার কারণে এই অ্যানসারটা কারেক্ট। এরপর যদি আমরা 2 নম্বর অপশনটাতে যাই, 2 নম্বর অপশনটাতে আমাকে বলছে যে a প্লাস b হোল স্কয়ার সমান 20। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা এটা অনুসিদ্ধান্ত জানি আরো একটা, সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার, এখানে যখন প্লাস হবে এখানে তখন মাইনাস হবে। 2ab ইকুয়াল হচ্ছে কত 18। তাহলে এটা যদি কেটে দেই, তাহলে আমরা বলতে পারবো a প্লাস b হোল স্কয়ার, এই মাইনাসটা ওপাশে গেলে প্লাস, তাহলে কিন্তু 20। তাহলে এই অপশনটা আমার ঠিক আছে। এরপর যদি 3 নম্বর অপশনটাতে যাই, 3 নম্বর অপশনটাতে বলছে যে a কিউব মাইনাস b কিউবের মান হচ্ছে 16। খেয়াল করবো আমরা অলরেডি ক নম্বরে a মাইনাস b, a মাইনাস 1/a এর মান পাইছি হচ্ছে 4। তাহলে a কিউব মাইনাস b কিউব যদি আমরা বের করতে চাই, তাহলে এখান থেকে খেয়াল করো a কিউব মাইনাস b কিউবের সূত্র আমরা কি জানি, a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটা কাটা, তাহলে দেখো এটার মান হচ্ছে 4, 4 এর উপরে কিউব 3 ইনটু এটার মান হচ্ছে কত 4। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এটা মানও পেয়ে যাবো। এটা হচ্ছে 64 প্লাস হচ্ছে 12। তো এটাকে যদি আমরা 64 থেকে 12 যোগ করি, তাহলে 6 76। খুব সহজেই কিন্তু আমরা এই মানটাও পেয়ে গেলাম। তাহলে আমরা বলতে পারতেছি 1 2 3 তিনটাই ঠিক আছে। তো এভাবে করে খুব মজা করে আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর অ্যানসার বের করতে পারলাম। পরবর্তীতে যে অঙ্ক কয়টা আছে, অর্থাৎ আরো যে এমসিকিউ গুলো আছে, সেগুলো আমরা খুব সহজে এভাবে শিখবো। তো সেটার জন্য আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো করে দিয়ে রাখবা। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।